প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনড় রুবিও। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, গত জুনে ইরানি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ইরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে অকাট্য প্রমাণ রয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তারা যদি সেই পথে হাঁটে তবে ওয়াশিংটন কূটনৈতিক পন্থার পাশাপাশি অন্যান্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতেও দ্বিধা করবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বর্তমান ইরানি শাসন ব্যবস্থাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, তাদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এদিকে আলোচনার টেবিলে কেবল পরমাণু ইস্যু নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করার জোরালো দাবি তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকার করে তবে তা আলোচনার সফলতার পথে একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও ইরানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখোমুখি হতে যাচ্ছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবিগুলোকে বড় ধরনের মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত। তিনি অভিযোগ করেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। সরাসরি আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানিয়ে আরাকচি বলেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে আজ জেনেভায় শুরু হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে ইরাকে যেমন হয়েছিল, ইরানেও কি তেমনই হবে? মধ্যপ্রাচ্য ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি আর তেহরানকে ঘিরে কঠোর ভাষণে স্বাভাবিকভাবেই ফিরে আসছে 2003 সালের ইরাক যুদ্ধের স্মৃতি। সিএনএন এক বিশ্লেষণে প্রশ্ন তুলেছে, ট্রাম্পের হামলায় ইরাক কি ইরাক হয়ে উঠবে? বিশ্লেষণে বলা হয়েছে, ইরাক যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া মার্কিন নেতৃত্ব কাঠামোর উপর সাধারণ মানুষের আস্থা নড়বড়ে না করলে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার উত্থান কঠিন হতো। সেই প্রেক্ষাপটে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা এক ধরনের ঐতিহাসিক বিদ্রূপ হিসেবেই দেখা দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এমন তথ্য নেই, তবে তার নির্দেশে ওই অঞ্চলে বড় ধরনের নৌ ও বিমান শক্তি মোতায়েন করা হয়েছে, যা ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে। 2003 সালে সেই অভিযানে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। জেনেভায় শুরু হওয়া আলোচনায় ইরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল হিসেবেও এই সামরিক উপস্থিতি ব্যবহৃত হতে পারে। কিন্তু কূটনৈতিক অগ্রগতি না হলে এবং কোনো সংঘর্ষ ছাড়াই বাহিনী ফিরিয়ে নিতে হলে তা ট্রাম্পের রাজনৈতিক মর্যাদায় প্রভাব ফেলতে পারে। কারণ মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের ভিত্তিই ছিল বিদেশি যুদ্ধে জড়ানোর বিরোধিতা। বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রস্তুত থাকলেও জনমত এখনও প্রস্তুত নয়। ইরাক আক্রমণের আগে জর্জ ডব্লিউ বুশ দীর্ঘ সময় ধরে যুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলেছিলেন, যদিও পরে তা ভুল গোয়েন্দা তথ্যের ওপর দাঁড়িয়েছিল বলে প্রমাণিত হয়। ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত সুসংহত ব্যাখ্যা দিতে পারেনি। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প আবারও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক বোমা পেতে দেওয়া হবে না। অথচ এর আগে তিনি দাবি করেছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তিনি ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় ইরাকে শত শত মার্কিন সেনা নিহত হওয়ার কথাও উল্লেখ করেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র ইউরোপ ও বিদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে হুমকির মুখে ফেলতে পারে এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম হতে পারে। বিশ্লেষণে বলা হয়, এই বক্তব্য ইরাক যুদ্ধের আগে বুশ প্রশাসন ও টনি ব্লেয়ারের সরকারের তোলা হুমকির ভাষার প্রতিধ্বনি বহন করে। 2002 সালে সিনসিনাটি ও ন্যাশভিলে দেওয়া ভাষণে জর্জ ডব্লিউ বুশ ও ডিক চেনি ইরাকি ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য গণবিধ্বংসী অস্ত্র নিয়ে যে সতর্কবার্তা দিয়েছিলেন তা পরবর্তী সময়ে বিতর্কিত হয়ে ওঠে। বিশ্লেষণে আরও বলা হয়, ইরাক যুদ্ধে সবচেয়ে বড় ব্যর্থতার একটি ছিল যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে অবহেলা।
ইরান রাষ্ট্র হিসেবে ইরাকের তুলনায় বেশি সংগঠিত হলেও রেজিম পরিবর্তন হলে পরবর্তী পরিস্থিতি কী হবে তা স্পষ্ট নয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জয়েন্ট চিফস অফ স্টাফের জেনারেল ড্যান কেইন তেহরানের রেজিম পরিবর্তনের ফল পূর্বানুমান করতে পারছেন না। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, নেতৃত্বের শূন্যতা তৈরি হলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিজ্ঞতাও উল্লেখ করা হয়েছে বিশ্লেষণে। প্রতিপক্ষের আচরণ ভুলভাবে মূল্যায়ন করার কারণে মার্কিন পররাষ্ট্র নীতি বহুবার চাপে পড়েছে বলেও সেখানে বলা হয়। স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্ট বুঝতে পারছেন না কেন ইরান চাপে নতি স্বীকার করছে না। তার ভাষ্য, এত চাপের মধ্যেও তারা আত্মসমর্পণ করল না কেন সেটি প্রশ্ন। ইরান গণবিধ্বংসী অস্ত্র না থাকা স্বৈরশাসকদের পরিণতি দেখেছে উল্লেখ করে বিশ্লেষণে বলা হয়, শাসন টিকিয়ে রাখতে তারা অস্ত্র কর্মসূচি ছাড়তে অনীহা দেখাতে পারে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, সামরিক সিদ্ধান্ত হলে ইরানের বিরুদ্ধে অভিযান সহজেই জেতা যাবে। তবে বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, বাস্তবতা সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। ওমানের মধ্যস্থতায় জেনেভায় বৈঠকে স্টিভ উইটকফ জ্যারেড কুশনার নেতৃত্ব দিচ্ছেন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও অস্ত্রমানের উপকরণ মজুদ নিয়ে কিছু সমঝোতার ইঙ্গিত দিলেও ক্ষেপণাস্ত্র প্রশ্নে জটিলতা রয়েছে। বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক দুর্বল হয়েছে এবং দেশের ভেতরে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতাও বাড়ছে। তবে সামরিক পদক্ষেপে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঝুঁকি রয়েছে। ট্রাম্প আগে সৌদি আরবে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি, সুযোগ ও উন্নয়নের ভবিষ্যৎ নাগালের মধ্যে। ইরানের শাসন ব্যবস্থা পতন হলে সেটি তার পররাষ্ট্রনীতির বড় সাফল্য হিসেবে দেখা হতে পারে। তবে বিশ্লেষণের উপসংহার একটাই, ইতিহাস সতর্ক করছে। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা সামনে রেখে ইরান প্রশ্নে যে কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ডেকে আনতে পারে। এবার জানিয়ে দেব, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে হবে যুক্তরাষ্ট্রকে, বললেন কিম। পারমাণবিক অস্ত্রাগার এবং অপারেশনাল পরিসর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এক বিরল বার্তায় তিনি যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। কিম বলেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একসঙ্গে চলতে পারে যদি আমেরিকা স্বীকার করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এখানেই থাকবে। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সম্পর্কের ভবিষ্যৎ অবস্থা সম্পূর্ণরূপে মার্কিন মনোভাবের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন কিম। তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান হোক বা স্থায়ী সংঘর্ষ, আমরা উভয়ের জন্যই প্রস্তুত এবং এই পছন্দ আমাদের করার বিষয় নয়। তিনি তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকেও সম্বোধন করে বলেন, দেশটি সিওলকে স্থায়ীভাবে স্বদেশী শ্রেণী থেকে বাদ দেবে। তিনি আরও বলেন, যতক্ষণ দক্ষিণ কোরিয়া আমাদের সঙ্গে সীমান্ত থাকার ভূ রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না পারে, ততক্ষণ নিরাপদে বসবাসের একমাত্র উপায় হল আমাদের সঙ্গে সম্পর্কিত সব কিছু ছেড়ে দেওয়া এবং আমাদের একা ছেড়ে দেওয়া। সব শেষ জানিয়ে দেব। এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি যোদ্ধাদের হুঁশিয়ারি। দীর্ঘদিনের মার্কিন দখলদারিত্ব এবং বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রতিবাদে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরাকের শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো। মার্কিন সেনারা যদি অবিলম্বে ইরাক ত্যাগ না করে এবং রাজনৈতিক সার্বভৌমত্বে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি। ইরাকের আকাশ ও মাটি থেকে এখনও মার্কিন ছায়া সরেনি। দেশটির সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও সেখানে অবস্থান করছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। বুধবার এক যৌথ বিবৃতিতে ইরাকের ৬টি বড় প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিনীদের এই দীর্ঘসূত্রিতা আর সহ্য করা হবে না। বিবৃতিতে বলা হয়, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী সমস্ত বিদেশি সেনার ইরাক ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু সেনাই নয়, ইরাকের আকাশসীমা ব্যবহার করে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা হুমকি তৈরির অভিযোগও এনেছে এই কমিটি। একে ইরাকি জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বের উপর নগ্ন লঙ্ঘন হিসাবে অভিহিত করা হয়েছে। তবে এবারের উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন খবরদারি। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে কেন্দ্র করে ইরাকের রাজনীতিতে এক অচলাবস্থা তৈরি হয়েছে। ইরাকের বৃহত্তম সংসদীয় ব্লক নুরি আল মালিকিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করলেও সরাসরি তার বিরোধিতা করছে হোয়াইট হাউস। ওয়াশিংটন হুমকি দিয়েছে, মালিকি যদি ক্ষমতায় বসেন তবে ইরাকি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে তার নাম প্রত্যাহারের জন্য পার্লামেন্টারি ব্লককে সময়সীমা বা আল্টিমেটামও বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এত হুমকি সত্ত্বেও মাথা নত করতে রাজি নন নুরি আল মালিকি।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি কোনো শক্তির চাপে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না। ইরাকের জনগণই তাদের নেতা নির্বাচন করবে, ওয়াশিংটন নয়। এই দাবিতে অটল রয়েছেন তিনি। বিগত 2 দশক ধরে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো বিদেশি সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাকে যে আগ্রাসন শুরু হয়েছিল তার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে দেশটি। 2021 সালের ডিসেম্বর থেকে মার্কিন সেনারা কেবল পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা বললেও বাস্তবে তাদের উপস্থিতি ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। প্রতিরোধ কমিটি তাদের বিবৃতিতে কঠোর ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের দখলদারিত্ব বজায় রাখতে চায় এবং দেশবাসীর উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে থাকে, তবে আমাদের জনগণের মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় আমরা আইনি ও নৈতিক পদক্ষেপ নিতে বাধ্য হব, যা স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোতে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে আবারও হামলা বা বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।